এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিন যেভাবে আপনাদের সঙ্গে থাকছি এবং বিভিন্ন পরিস্থিতির উপরে নজর রাখছি এবং প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছি আমাদের যিনি অতিথি তার সঙ্গে এবং আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এটা চলছে এবং আজও তার থেকে আমরা বিরত হব না। তার কারণ হচ্ছে আজকে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা না করলে আমরা মনে হয় সত্যি করে নিজেরা বিভিন্ন বিষয়ে আর কি নিজেদের জায়গা থেকে খুব একটা ভালো জায়গায় নেই। সেটা হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা। কারণ আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার যে বলয় আছে, যাদের উপর এই দায়িত্ব, এই ল অ্যান্ড অর্ডারের যে সমস্যা, সেই জায়গাটা কোন পরিস্থিতির মধ্যে আছে। বিগত দিনের ল অ্যান্ড অর্ডারের প্রবলেম থেকে আরম্ভ করে বিগত দিনের প্রশাসনিক স্তরে পুলিশের যে ভূমিকা ছিল সেটা আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের বিষয় অপরাধের একাল সেকাল। আর এই আলোচনায় আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা বিপ্লব বসু ঠাকুর। বিপ্লব দা, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিপ্লব দা, প্রথম কথা হচ্ছে আমরা তো বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, বিভিন্ন কথাবার্তা বলছি এবং পরিস্থিতির উপর, মানে সামাজিক যে পরিস্থিতিগুলো সেই পরিস্থিতির উপর নজর রাখছি। তো এটাও একটা এমন একটা পরিস্থিতি, সেটা হচ্ছে নিরাপত্তা, যে আমরা শহর দুর্গাপুরের বুকে আছি বা দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছি বা গোটা বাংলার কথাই যদি বলি, এখানে কিন্তু মানুষের প্রকাশ্যে অনেক কিছু আসছে না বা বলতে চাইছে না বা বলতে পারছে না, কিন্তু নিরাপত্তাহীনতায় প্রত্যেকটা মানুষ কিন্তু আজকের দিনে ভুগছে। তুমি দেখো না, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা দিন যদি আমরা দেখি তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো বাংলা থেকে ধরা পড়ছে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, হয়তো ধরা পড়ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে তারা ঢুকছে কি করে, এরকম যেমন বিষয়গুলো থাকছে। পুলিশের একটা সময়ে তাদের একটা ডিপার্টমেন্ট ছিল ডিআইবি, গোয়েন্দা দপ্তর, যারা সমস্ত কিছু তথ্য কিন্তু আধিকারিকদের অনেক আগেই দিত। এখন ডিআইবি দপ্তরটা প্রায় বন্ধ হয়ে গেছে, মানে যেখানে যেখানে কমিশনারেট হয়েছে প্রায় বন্ধ হয়ে গেছে বললেই হবে। সেটা এখন একটু নতুন নাম হয়েছে এসবি, কিন্তু আদৌ কতটা সেটা কাজ হয় মানে আমাদের কাছে, তার কারণ যদি তারা যদি সঠিকভাবে কাজ করতো তো এই ধরনের এই অপরাধের তথ্যগুলো তাদের কাছ থেকে আগে প্রশাসনিক স্তরে পুলিশ পাচ্ছেন না কেন, এটা একটা প্রশ্ন চিহ্নের জায়গা আছে। তুমি দীর্ঘদিন ধরে পুলিশের চাকরি করেছো, বিভিন্ন থানার দারোগা হয়েছো বিভিন্নভাবে, আমাকে বলো যে কতটা তোমার কি মনে হচ্ছে যে বিগত দিনে যে পুলিশের ভূমিকা ছিল আর আজকের পুলিশের ভূমিকা কতটা ফারাক দেখছো, মানে তোমাদের ভূমিকা থেকে? সব্যসাচী, একটা কথা বলি যে আজকের দিনে বসে আমরা যারা প্রাক্তন পুলিশ অফিসার ছিলাম, আজকের দিনে বসে সমালোচনা করতে গেলে এনারা ভাববেন আমরা সমালোচনা করছি, কিন্তু যদি সত্যিকারের প্র্যাকটিক্যাল জিনিসটা তোমরা দেখো তাহলে একটা জিনিস কিন্তু দেখবে যে তুমি যেটা বললে, যেটা মেইন জিনিস পুলিশের, যেটা মেইন জিনিস ক্রাইম কন্ট্রোল, সেখানে যার আমাদের চাকরির প্রথম জীবন থেকে যে দেখে এসছি, সেখানে যার মেন ভূমিকা থাকতো সার্কেল ইন্সপেক্টর। আমি তো এখন সার্কেল ইন্সপেক্টরদের কোনো অস্তিত্বই খুঁজে পাই না। কাগজে পড়ি ওসি, তারপরই এডিপিসি। সিআইরা কোথায় গেল? এডিপিসি বা ডিসি ওনারা ক্রাইমের ব্যাপারে কি করবেন? ক্রাইমের ব্যাপারে মেন হচ্ছে ওসি ইন কোঅর্ডিনেশন or direction from the সার্কেল ইন্সপেক্টর, তারা এই ব্যবস্থাগুলো দেখাশোনা করবে। সেই রোলটাই মনে হয় এখন বন্ধ হয়ে গেছে এবং যেই জন্য আজকের দিনে ব্যাপারটা হচ্ছে কিছু ঘটনা ঘটে গেলেই একটা এখান থেকে লাফাঝাপি দৌড়ঝাঁপি এদিকে সবাই চলে এলো, কিন্তু আমাদের সময় এই জিনিসটা ছিল না। আমাদের সময় প্রথম ঘটনা হচ্ছে ওসিদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন ছিল
যে মারামারি নয়, হেলদি কম্পিটিশন, কে কটা ক্রাইম কন্ট্রোল করতে পারবে, কে কটা ক্রিমিনাল ধরতে পারবে, কে এলাকায় শান্তি বজায় রাখতে পারবে। তো এখন কিন্তু আমি সেই কোঅর্ডিনেশনটা দেখছি না। কিন্তু তুমি যদি দেখো ইনফ্রাস্ট্রাকচার এখন অনেক বেশি দিয়েছেন। এখন মুখ্যমন্ত্রী তো ঢালাও 2 হাতে দিয়েছেন। তুমি জানো, তোমরা তখন ছোট ছিলে, আমি ওসি দুর্গাপুর ছিলাম। আমি ওসি দুর্গাপুর 3 বছর ছিলাম। আমার আন্ডারে 6টা ফাঁড়ি ছিল। কোনো ফাঁড়িতে কোনো গাড়ি ছিল না। দুর্গাপুর থানায় একটা জিপ আর একটা 1.5 টন কালো ভ্যান, তা আবার তেল কন্ট্রোল ছিল। পার ডে 8 লিটার তেল, মাসে 240 লিটার তেল। এরপর এক্সট্রা তেল নিতে গেলে অ্যাডিশনাল এসপি আর এসপি স্যাংশন নিতে হতো। কিন্তু সে সময় তো ক্রাইম কন্ট্রোল হয়েছে। আমি আজকের দিনে বুঝতে পারছি না এই কোঅর্ডিনেশনের অভাবটা কেন হচ্ছে। ওসিদের কি তারা কি ফ্রি হ্যান্ড পাচ্ছে না কাজ করতে? আর যদি ফ্রি হ্যান্ড পেয়ে থাকে তাদের নিশ্চয়ই তাহলে সোর্স ওয়ার্কটা খুব উইক। আর দ্বিতীয় কথা, তুমি যেটা বলছিলে ডিআইবির কথাটা, খুব ভাইটাল রোল। ডিআইবি কিন্তু ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল সম্বন্ধে খোঁজখবর দেয় না, তারা পলিটিক্যাল পার্টি, এক্সট্রিমিস্ট। আমাদের সময় ছিল নকশাল, মাওবাদী, সেই সব সম্বন্ধে অগ্রিম খবর সেখান থেকে আমরা পেতাম। এবং কোনো জায়গায় যদি কোনো এই ইনফরমেশন গ্যাপ থাকতো তাহলে প্রথমেই কিন্তু ডিআইবিকে ধরা হতো যে আপনার এই ইনফরমেশন লেফট কেন আছে। কিন্তু এখন কি সেটা আছে? আমি তো জানি না। তোমরা চ্যানেলে আছো, তোমরা সব দেখতে পাচ্ছ। আমি তো সেটা জানি না বা আমার সঙ্গে যোগাযোগ নেই। তবে এটা কিন্তু খুব জরুরি। ক্রাইম কন্ট্রোলের ব্যাপারে ওসিদের সোর্স রাখতে হবে। আর এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এই যে এখন রোজ কাগজে দেখছি ছেলে ধরা ইয়েতে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়তো এখানে পিটিয়ে মারছে, ওখানে পিটিয়ে মারছে। এই লিঞ্চিং, আমাদের সময় লিঞ্চিংটা ছিল বিরাট অপরাধ। কোনো এলাকায় যদি একটা লিঞ্চিং হতো, এসপি সাহেব আসাম বর্ধমান থেকে সেই ওসিকে শোকজ করছেন, ওয়াই ইউ উইল নট বি সাসপেন্ডেড। সেটা কি এখন আছে? তুমি অনেকগুলো প্রশ্ন, দুটো প্রশ্নই তুমি তুললে। প্রথম কথা হচ্ছে ডিআইবির ক্ষেত্রেও প্রশ্ন তুললে এবং লিঞ্চিং এর ক্ষেত্রেও প্রশ্ন তুললে। কারণ ইনফরমেশন সঠিকভাবে, এত তথ্য প্রযুক্তির যুগেও তথ্য প্রযুক্তির একটা জায়গায় তথ্যের অভাব পাওয়া যাচ্ছে প্রশাসনিক স্তরে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি বললে আগে বর্ধমান থেকে এসপিরা, আমরা যতদিন ধরে সাংবাদিকতা করছি, প্রায় 26 বছর হয়ে গেল, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান যখন বোথ একসঙ্গে ছিল, মানে একদম পুরো গোটা বর্ধমান জেলাটা, তখন একজন এসপি এবং 2জন অ্যাডিশনাল এসপি, কি 3জন অ্যাডিশনাল, 2জন অ্যাডিশনাল এসপি আর আরেকজন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার বর্ধমান, এবং তার সঙ্গে ছিল 2জন এসডিপিও আর ওসিরা তাদের দায়িত্বে ছিল, এবং সার্কেল ইন্সপেক্টরদের তো তাদের নিজেদের কাজ করতো। এবার এখন আজকের ডেটে দেখো বর্ধমানটাকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। পশ্চিম বর্ধমানে যদি এই কমিশনারেটের কথাই বলি, তো তুমি হিসাব করে দেখো যে মোটামুটি গোটা 20 আইপিএস এখানে রয়েছে, আইপিএস বা ডাব্লিউবিসিএস যারা রয়েছে আর কি, যারা ওই পদমর্যাদায়, মানে এসিপি পদমর্যাদায় যারা রয়েছে, তারা এবং তো এই যে যারা রয়েছে, এতগুলো মানে দক্ষ লোক, এক কথায় যদি বলি, তারা থাকার পরেও কিন্তু ক্রাইম কন্ট্রোলটা নেই। তাহলে আজকের দিনে তুমি যেটা বললে যে তথ্য প্রযুক্তির যুগেও কিন্তু তথ্যের একটা অভাব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা আছেন তারা কতটা সঠিক জায়গায় আছেন এই ক্রাইম কন্ট্রোলের ক্ষেত্রে, এটা তো একটা বড় প্রশ্ন চিহ্নের জায়গায় দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে তখন তুমি বললে একজন এসপি, একটা লিঞ্চিং এর যদি ক্ষেত্র হতো তাহলে একটা এসপি বলতো কেন সাসপেন্ড হবে না, কেন ওসি সাসপেন্ড হবে না। আজকে সত্যি কথা বলতো, আজকে মানে যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, আজকের ওসিদের ভূমিকা কি? বিভিন্ন জায়গায় আমাদের সোর্স বলছে বা তথ্য বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, ওসিদের তো পলিটিক্যাল পার্টির এক কথায় যদি তবেদারি কথা বলা যায়, তাহলে তার থেকে বেশি আর অন্য কোনো কাজে তারা থাকছে না, একদম তাদের এটা ভূমিকা হয়ে গেছে। কিন্তু আগে তো তোমরা যখন দারোগা ছিলে বা তোমরা যখন ওসিগিরি করেছো বিভিন্ন থানায়, তো তখন তো এই পরিস্থিতি ছিল না। তখন কি আজকে যদি এটাকে যদি আমরা পলিটিক্যাল প্রেসারের দিকেই ঠেলি, তাহলে তখন কি পলিটিক্যাল প্রেসার তোমরা ভোগ করনি? পলিটিক্যাল প্রেসারটা আমি ঠিক মানলাম না। পলিটিক্যাল প্রেসার কি 8-এর দশকে 9-এর দশকে আমরা চাকরি করেছি, তখন কি আমাদের উপরে কোনো চাপ ছিল না?
কিন্তু বিসাইডস দ্যাট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়েছিল, আমি যে থানার ওসি সেই থানার ক্রাইম কন্ট্রোল করা, ল অ্যান্ড অর্ডার দেখা এবং সমস্ত কিছুর দায়িত্ব আমার। এটা কিন্তু আমাকে মানতে হবে। আর যদি কোনো ওসি বা কেউ বলে থাকেন যে আমি চাপের জন্য কাজ করতে পারছি না, এটা আমি মানছি না। চাপটা তো নিজের উপর। ওসি আমায় করেছে কেন? আই এম এ ভেরি ক্যাপেবল অফিসার, সেই জন্য তো এখানে 700 দারোগা সাব ইন্সপেক্টর আছে, তার মধ্যে কমিশনারই বলুন বা এসপি বলুন বেছে বেছে 20 জনকে ওসি করেছে কেন? তাদের ক্যাপেবিলিটির ওপর, তাদের দেখে। তো এইগুলো তো আমাকে আমার নিজের এলাকা দেখতে গেলে আমাদের নিজেদের এখন দেখতে হবে। কিন্তু মেন জিনিস আমি তোমাকে প্রথমেই যেটা বললাম, দি রোল অফ সিআইজ, এটাকে ফিরিয়ে আনতে হবে ক্রাইম কন্ট্রোল করতে গেলে। আমরা ওসি হওয়ার পর, যখন আমরা ওসি ছিলাম, আমরা এসপির কাছে ডাইরেক্ট কথা বলার আগে সিআইয়ের কাছে কথা বলতাম। ক্রাইমের ব্যাপারে সিআই আগে এসপি সিআইকে জিজ্ঞেস করতেন। এখন কোথায় সিআই দিয়ে কোনো রোল? সিআই না থাকলে কোনো জিনিস হবে না। আইপিএস অফিসাররা ওনারা অনেক বিজি পারসন, তারা প্রত্যেকটি থানায় ডে টু ডে ওয়ার্ক, কে কটা সিডি লিখছে, কে কটা, এই যে কোর্টে আমি এখন দেখি সিডি যাচ্ছে, জজ সাহেব রেগে যাচ্ছেন, এই সমস্ত কোনো কোঅর্ডিনেশন নেই। এখন এটা কী করে হবে? আগে কোনো কেসে সিডি পাঠাতে হলে, কিছু করতে হলে সিআই কাছে কবি যেত, সিআই পড়ে সাজেশন দিতেন, সিআই আইওভি ইস্যু করতেন, ওবি ইস্যু করতেন, সেগুলো কোথায়? আর সে না হলে এইগুলো সবসময় কন্ট্রোল করা সম্ভব নয়, সুপারভিশন থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা তুমি যেটা দেখলে এখন যেগুলো হচ্ছে, আমি জানি না এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমাদের সময় চিত্তরঞ্জন থানা ছিল বিগিনার্স পুলিশ স্টেশন। যে ওসি প্রথম ওসি হবে বিগিনার চিত্তরঞ্জন, পাঁচিল দিয়ে ঘেরা একটা থানা, সেই থানাটা আইসি, ইন্সপেক্টর ইনচার্জ। ওয়ারাজ দুর্গাপুর ওসি সাব ইন্সপেক্টর, যার আন্ডারে 6টা ফাঁড়ি। তো এইগুলো কি বা উপর মহলে অফিসারদের নজরে আসে না? যদি সত্যি করে করতে গেলে যদি করতে। আর মানুষ তো পুলিশকে আগেও মানুষ সমালোচনা করেছেন, এখনও মানুষ সমালোচনা করেন। আজকের দিনে আমরাও কাজ করেছি, এখন যারা কাজ করছেন আমার ভাইরা, তারা যদি দুঃখ পান, দুঃখ পাওয়ার কিছু নেই। পাবলিক সবসময় চাইবে তাদের কাজ হোক। আমি 10টা ভালো কাজ করি, একটা যদি করতে না পারি, পাবলিক ওই একটাই আমাকে দেখাবে। কিন্তু সেই জায়গাটা তো আমাকে আটকাতে হবে, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আর সবচেয়ে অ্যালার্মিং আমার যেটা হলো, রোজ খবরের কাগজে পড়ছি, টিভিতে দেখছি, বাচ্চা চুরি অপরাধে এখানে ওকে ধরে পিটিয়ে মারছে, ওকে বেঁধে রাখছে, ওকে পায়ে শিকল দিয়ে আটকে রাখছে। ওয়াই? হোয়াট উই আর ডুইং? হোয়াট ইজ আওয়ার রোল? এটা কি ব্যাপার? এটা তো হতে পারে না। এখন সমালোচনা আমি কারো করছি না, আমাদের সময় তো হয়েছে, আমাদের সময় ঘটনা হয়নি, অনেক হয়েছে। আমার সময় দুর্গাপুর সিনেমায় আড়ি করে যে ছেলের উপর গুলি চলেছে, তোমরা জানো, এই 85-এ। আমার এখনো মনে হয় যে লোকাল চেকটি ছেলে ছিল, তার নাম অর্ণব। 2টি ছেলের উপর আমাদের গুলি চলেছে, তা নিয়ে জুডিশিয়াল এনকোয়ারি হয়েছে। আমরা নিজেদেরকে দোষ, আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দোষ নেই। কিন্তু সেই সমস্তই হবে, কিন্তু আমাদেরকে আরও একটু গিয়ার আপ করতে হবে। পুলিশ ডিপার্টমেন্টে সবাইকে বলছি আরও একটু গিয়ার আপ করতে হবে। এখন তো আমাদের এখন ফাঁড়িতে, খুব ভালো কথা, এখন ফাঁড়িতে আমি দেখি 2টো করে গাড়ি, যেটা আমাদের সময় আমরা কল্পনাও করতে পারতাম। তাহলে ক্রাইম কন্ট্রোল হবে না কেন? ক্রাইম কন্ট্রোল না হওয়ার কি কারণটা কি থাকতে পারে? তার মানে আমাদের ক্রিমিনাল সোর্স ওয়ার্ক কমে গেছে। ক্রিমিনাল সোর্স ওয়ার্ক করতে না পারলে তো আমরা পারবো না কিছু করতে, আর মানুষ তো সমালোচনা করবেই। তুমি একটা কথা বললে ক্যাপেবিলিটি, যে যারা এখন দারোগা রয়েছে বা ওসি হচ্ছেন, ধরো 700 সাব ইন্সপেক্টর আছে, তার মধ্যে থেকে হয়তো 20 জনকে বেছে নেওয়া হলো, কি 25 জনকে বেছে নেওয়া হলো ওসি হিসেবে ক্যাপেবিলিটি। কিন্তু মানে এটা আমার তোমার কাছ থেকে জানার, যে এটা কি এখন আজকের ডেটে শুধু কি ক্যাপেবিলিটির উপরে এটার বিচার হচ্ছে, না কারু খুব পছন্দের কেউ আছে তাকে চলো ওই জায়গাটা নিয়ে আসে? মানে এক কথায়, মানে যে ভালো তেল মারতে পারবে, যদি আমি ওই কথাতে আসি আর কি, যদি তেল যে ভালো মারতে পারবে তাকে চলো একটা ভালো পোস্টিং এই মুহূর্তে দেওয়া যাক, মানে প্রমোশন পোস্টিং আর কি। এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না সম্বন্ধে, মানে এটা তোমাদের সময় তো ছিল না। আমাদের সময় কি আর চয়েস পোস্টিং 2-1 জনে হয়নি? হয়েছে, বাট লিমিটেড।
চয়েস পোস্টিং তাহলে নেবে নাকি? এসপিরা সবসময় বিশ্বাস করতেন, এসপি সাহেব বসে আছেন বর্ধমানে, উনি সারা বর্ধমান জেলা কন্ট্রোল করছেন, তো উনি তো চাইবেন না, উনি তো ক্যাপেবল অফিসারদের দেবেন। একদম। উনি কি চাইবেন যে রাত্রিবেলা ওনাকে রোজ কেউ ডিস্টার্ব করুক, স্যার আমাদের এখানে 3টে মারা হয়ে গেছে, 3টে ডাকাতি হয়ে গেছে, 3টে রেপ হয়ে গেছে? তো উনি সবসময়তেই ক্যাপেবল অফিসারদের দেবেন। তবে তখন কি দু একটা চয়েস পোস্টিং হতো না? নিশ্চয়ই হতো, কিন্তু দ্যাট ওয়াজ লিমিটেড। তবে আজকের দিনে তোমরা এখানে বসে আছো বলতো, আজকের দিনে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। একদম দেখা যাচ্ছে যে আমরা যদি যখন দেখছি আর কি, যে দেখা যাচ্ছে যে খনি শিল্পাঞ্চলে এমন এমন ওসিরা যারা রয়েছে, তারা ঠিক ওই চক্করটার মধ্যেই আর কি, কখনো এখানে কখনো ওখানে কখনো ওখানে, এইটুকুর মধ্যেই ঘুরছে। আবার যারা গ্রামীণে আছে তারা গ্রামীণের মধ্যেই ঘুরছে। মানে এই যে জায়গাটা, যে সাফলিং এর যে জায়গাটা, সেটা খুব একটা চোখে পড়ছে না, কি যা আছে সে 1 বছর 2 বছরের জায়গায় 3 বছর 3.5 বছর আগে যেমন তোমাদের ছিল। এখন তো যদিও এখন মিউজিক্যাল চেয়ারের মতন পুলিশের চেয়ার হয়ে গেছে, যেটা কে কখন চলে যাবে কে কখন বসবে সেটা তাদের কাছে মানে পরিষ্কার নয়। আমার এটা তোমার কাছ থেকে জানা, সেটা হচ্ছে যে আমাদের বিষয় যেটা, সেটা হচ্ছে যে অপরাধের একাল আর সেকাল। তোমাদের সময় অপরাধের কি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে অপরাধের কন্ট্রোলিংটা ছিল, আমি আরো অন্য বিষয়গুলো আসবো, কিন্তু এটা তোমার কাছ থেকে আমার জানার আর কি, যাতে আমরা নিজের দিকে আরেকটু বেশি সমৃদ্ধ করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে অপরাধ এখন তো দুর্গাপুরে অনেক বাড়ি, এই যে এখানে আমরা বসে আছি, 80-র দশকে এটাতে জঙ্গল ছিল। এই সব জায়গায় সিটি সেন্টারে সব রাত্রিবেলায় এখানে ডাকাতি হতো। এখন তো হাউস ডাকাতি নেই, হাউস ডাকাতি উঠে গেছে। রবারি, এই যে আমরা বিধাননগরে থাকি, হাটকো মোড় থেকে ওখান থেকে যে বিবেকানন্দ রোড পর্যন্ত যে রাস্তাটা গেছে, ওখানে রাত্রি 9টার পর ওখানে তার দিয়ে ছিনতাই হতো। তো এইগুলোকে রোখার জন্য প্রত্যেক ওসিকে অ্যাক্টিভ হতে হতো। এখন অপরাধটাকে কন্ট্রোল যদি করতে হয়, আমার সোর্স ওয়ার্ক লাগতে হবে, সোর্স, ক্রিমিনাল সোর্স। তুমি তো আর তুমি আমার হয়ে বলবে না, দাদা অমুক জায়গায় 3টে ডাকাত বসে আছে, আমাকে ক্রিমিনাল দিয়ে ক্রিমিনালকে ডাকতে হবে। এখন ক্রিমিনাল সোর্স যে ওসির আছে, হি ইজ সাকসেসফুল। আর তুমি যে কথাটা বললে, এই যে যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছে তারা চিরদিনই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যারা গ্রামীণে আছে তা এটা হতে পারে, আমাদের সময় তো হয়েছে। কিছু অফিসার আছে ইন্ডাস্ট্রিয়াল অফিসার, আর কিছু অফিসার আছে গ্রামীণ। ইন্ডাস্ট্রিয়াল অফিসার দে ক্যান রাইজ টু দি অকেশন ইমিডিয়েটলি। তো সেটা হওয়া মানে এমন নয় যে সে ক্যাপেবল না, নিশ্চয়ই ক্যাপেবল, কিন্তু তার ক্যাপেবিলিটিটা তো মানুষের সামনে প্রমাণ করতে হবে। আমার তো একটাই কথা, আমরাও ছিলাম পরপর 3-4টে থানায়, আমরা রুরাল থানায় আমরা যাইনি, আমরা ইন্ডাস্ট্রিয়াল থানায় আমরা ছিলাম, কিন্তু তার জন্য আমাদের জবাবদিহি করতে হতো। স্পেশালি এসপির কাছে জবাবদিহি করতে। একটা এসপি ক্রাইম কনফারেন্স মানে একটা ওসির কাছে একটা অ্যাসিড টেস্ট। এসপি একদিন আসানসোলে ক্রাইম কনফারেন্স করতেন, একদিন দুর্গাপুরে ক্রাইম কনফারেন্স করতেন, একদিন বর্ধমানে ক্রাইম কনফারেন্সে ইট ওয়াজ অ্যান অ্যাসিড টেস্ট ফর দি ওসিস, থাকবে কি থাকবে না, প্রত্যেকটি কাজের জন্য তাদের জবাবদিহি করতে হতো। এখন সেটা হয় কিনা আমি জানি না। ক্রাইম কনফারেন্স তো হয়, ক্রাইম কনফারেন্স হয়, জবাবদিহি ক্রাইম কনফারেন্স তো হবেই, মাসে একটা করে ক্রাইম কনফারেন্স হবে, এ তো রুটিন মাফিক। সেখানে জবাবদিহিটা হয় কিনা, আজকে জবাবদিহি যদি আমাকে না করতে হয়, তাহলে আমি একটু তো ক্যাজুয়াল হবই। স্যার দিস হ্যাপেন্স, এটা হয়ে গেছে স্যার, দেখছি স্যার, আমাদের সময় দেখছি এটা কোনো উত্তর ছিল না। দেখছি নয়, কেন হলো, তুমি উত্তর দাও কেন হলো। তবে আজকালকার দিনে এটা হতে পারে যে এদের কাজকর্ম অনেক বেড়ে গেছে, তাও হতে পারে, এরা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো ম্যান পাওয়ারও বেড়েছে, অনেক সংখ্যায় অনেক বেশি, এখন তো অনেক ম্যান পাওয়ার বেড়েছে, এখন সুপারভাইজিং অফিসার অনেক হয়েছে। আমাদের সময় কোনো ডিসিশন আমাদের একজনকেই নিতে হতো। আমার আলিগড়ে ফায়ারিংয়ে আমার মনে আছে, আমাকে এসপির সঙ্গে যোগাযোগ করতে হয়েছে, অ্যাডিশনাল এসপির সঙ্গে যোগাযোগ করতে হয়েছে, বেলা 12টায় ঘটনা হয়েছে, এসপি এসছেন সন্ধ্যেবেলা, ততক্ষণ পর্যন্ত আমাকে রুখে দিতে হয়েছে। আলি কলেজের উত্তাল ছাত্রদেরকে রুখতে হয়েছে। কোথায় আমাদের হেল্পিং হ্যান্ড? এখন তো র্যাব ফ্যাপ অনেক কিছু আছে। তখন আমাদের থানায় কয়েকজন কনস্টেবল, আর খুব বেশি হলে আমাদের এখানে ডিস্ট্রিক্ট আর্ম ফোর্স আছে আমাদের অফিসে, তাদের কয়েকজনকে পেতাম।
আর খুব গ্রেভ সিচুয়েশন হলে এখানে এসিপি 7 ব্যাটালিয়ন ছিল, এখান থেকে এসিপি কিছু ফোর্স আমরা পেতাম, তাই দিয়ে করতে হয়েছিল। না, আর একটা বিষয় দাদা, সেটা হচ্ছে যে তোমাদের সমতে তখন মানে কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থাটা ছিল, এটা এখন আর দেখতে পাওয়া যায় না। এটা খুব জরুরি, এটা খুব জরুরি। আমার মনে আছে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল, তাও আমি এখানে আরজি র্যালি করাতাম, প্রত্যেকটি জায়গায় আরজি পার্টি তৈরি করেছিলাম। এসএন বোস, ফ্যাশন বোস রোড তুমি জানো, যে অ্যাটাচ টু দি লাউদা অমুক ওই সব জায়গায় করেছিলাম। তাদেরকে কনভিন্স করতে হয়েছে, আমরা রাত্রিরে ভিজিট করতাম, তাদেরকে অনেক জিনিসপত্র দিতাম, তাদেরকে সাহায্য করতাম এবং বলে দিয়েছিলাম আরজি পার্টি যদি কোনো ব্যাপারে কারোর সঙ্গে কোনো ব্যাপারে যুক্ত হয়ে পড়ে আমরা আরজি পার্টিকে সমর্থন করব। এটা তো দরকার, কমিউনিটি পুলিশিং না হলে মানুষ। কিন্তু এখন তো আর কমিউনিটি পুলিশিং এর কোনো গল্পই নেই, এখন তো আর কমিউনিটি পুলিশিং এর কোনো মানে এক কথায় মানে দেখাই যায় না আর কি। কারণ কি তোমরা তো আমরা ওইটাই তো আমি মানে এটা কতটা প্রয়োজন, দেখো কমিউনিটি পুলিশিং এর তো প্রয়োজন নিশ্চয়ই ছিল, বা নিশ্চয়ই ছিল, এবং এটা একটা জায়গা থেকে মানে যদি ডিপার্টমেন্টকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় তাহলে শুধু পুলিশিং। এখন তোমরা সিভিকের ব্যবস্থা করেছো এবং আমরা লক্ষ্য করছি যে আমরা সবাইকে খারাপ বলছি না, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখা যাচ্ছে যে এই যে সিভিকরা যারা কাজ করছে বিভিন্ন অপরাধের সঙ্গে তারাই বেশি যুক্ত হয়ে পড়ছে। আগে তোমাদের সম্মতে মানে তোমরা যখন করেছিলে, আমি এটা কতটা ঠিক বলছি আমি জানি না, আমি তোমার কাছ থেকে আরো এটা সম্বন্ধে জানতে চাইবো। পুলিশিং যে সিস্টেম, সেই সিস্টেমটা একটা বাঁধা জায়গা, এটার বাইরে কখনো কোনো কিছু প্রকাশ হয়নি। পাবলিকলি পুলিশের যে থিওরি আছে সেটা কখনো বাইরে প্রকাশ হয়নি, বাট আজকের ডেটে কিন্তু পুলিশের সিক্রেট যে মিশন, সেই সিক্রেটটা মিশনটা পাবলিকলি ওপেন হয়ে গেছে। তার কারণ হচ্ছে তোমরা এই যে সিভিক যাদেরকে জয়েন করি তারা পাবলিক, তাদেরকে তো তোমরা এখনো পর্যন্ত পুলিশের স্বীকৃতি দিতে পারলে না। তাহলে পুলিশের স্বীকৃতি তারা পেল না, অথচ তারা পুলিশিং এর পুরো সিস্টেমটা, পুলিশের যে ব্যক্তিগত যে সিস্টেম, সেই সিস্টেমটা তারা টোটালটাই কিন্তু ফলো করছে এবং তাদের নলেজে কোথায় কখন কি হচ্ছে, কোন ডায়েরিটা কোথায় কি জায়গায় দাঁড়িয়েছে, তারা সবটা ওপেন হয়ে গেছে। তাতে কি মানে ল এন্ড অর্ডারের প্রবলেম হচ্ছে না? খুব হবে। আমাদের সময় ছিল হোমগার্ড এবং এনভিএফ, তাদের ট্রেনিং হতো, হোমগার্ডের ট্রেনিং হতো, এনভিএফ এর ট্রেনিং হতো, এনভিএফ দের রাইফেল ট্রেনিংও হতো। এখন যা শুনছি যারা সিভিক যারা ঢুকেছে তাদের ট্রেনিং কোথায়? পুলিশের ট্রেনিং ছাড়া হঠাৎ ঢুকে গিয়ে জামা কাপড় পরে পুলিশে চাকরি করা যায়? ডিসিপ্লিন ফোর্সে চাকরি করতে গেলে মিনিমাম একটা ট্রেনিং দরকার। আমাদের সময় তো ট্রেনিং হতো, আমরা অনেক জায়গায় হোমগার্ড এনভিএফ নিয়ে গিয়ে জিনিস কন্ট্রোল করেছি। এদের তো দোষ নেই, এদের ট্রেনিং না হলে এরা কি করবে? ট্রেনিং না দিলে তারপর থানায় সিভিক পুলিশ আছে, থানার অফিসারদের তাদের ট্রেন করা উচিত। ঠিক আছে, আমাদের যেমন আগে ট্রেনিং হতো, এনভিএফদের ট্রেনিং হতো, হোমগার্ডদের ট্রেনিং হতো, আমাদের এনভিএফ অফিসার ছিল, হোমগার্ড অফিসার ছিল, হোমগার্ড অ্যাডজুটেন্ট বলতো আমাদের সময়, বর্ধমানে হোমগার্ড অ্যাডজুটেন্ট। সে সমস্ত থানার হোমগার্ড যা আছে তাদেরকে মোবিলাইজ করতো, তাদেরকে কোঅর্ডিনেট করতো জিনিস। তো এখন তো সিভিকদের দোষ দিয়ে লাভ নেই। শুধু মারামারির সময় 10টা ছেলেকে লাঠি হাতে দিয়ে গেলাম, তারা দৌড়ঝাঁপ করে একে মারলো তাকে মারলো, দ্যাট ইজ নট পুলিশিং। আমি গিয়ে আমার সঙ্গে 4টে সিভিক গেছে, আমি হয়তো তোমাকে বোঝাচ্ছি, তোমার সঙ্গে 4টে ছেলে হয়তো আছে, তারা হয়তো উত্তেজিত হয়ে চেঁচাতেই পারে, তো তার উপর ঝাঁপিয়ে পড়বো নাকি আমি? এই যে আমাদের রোড অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট আমরা জানি আমাদের কোনো দোষ নেই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেল, আমরা গেলাম পুলিশের লোকে ঝাঁপিয়ে পড়লো, কেন হলো, কি হলো, এক্ষুনি ধরুন, এই গাড়িটাকে ধরুন, না হলো। ঠিক আছে, কাউন্সিলিং করতে হবে, 1 ঘন্টা তাদের সঙ্গে বসলাম, গল্প করলাম, আমাদের টাইম দিন, 7 দিন টাইম দিন, আমরা গাড়ির নাম্বার পেয়েছি, গাড়ি ধরবো, ড্রাইভার ধরবো। মানুষকে তো শান্ত করতে হবে। না একদম, তোমাদের সময় পুলিশের জায়গায় ছিল, এখন তো পুলিশ বিভিন্ন সময় টেবিলের তলায় পুলিশকে চলে যেতে হচ্ছে, মানে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে আছে আর কি। এটা তো তোমরা তো অস্বীকার করতে পারবে না, দেখছো আর কি, যেভাবে যে রাজনৈতিক চাপই বলো, পলিটিক্যালি দাদাগিরি বলো, বা সাধারণ মানুষ যেখানে জায়গা থেকে তারা ইয়ে হতো। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে পুলিশের উপর মালদাতে একরকম পুলিশকে মারধর করা হলো, ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া হলো, রক্তাক্ত করা হলো। এই যে জায়গাটা, মানে পুলিশের উপর যেন একটা ভয়ের জায়গাটা যেন, আগে যেমন পুলিশের উপর একটা ভয় ছিল যে পুলিশ এলে
তারা তাদের মতন করে ব্যবহার করবে, এখন যেন সেটা নেই। দ্বিতীয় নম্বর, তুমি একটা জায়গায় কথা বললে যে ক্রিমিনাল সোর্স হবে কোথা থেকে? ক্রিমিনালরা এখন তো অবাধে ঘুরে বেড়াচ্ছে। আগে তোমাদের আমার যতটা মানে দীর্ঘদিনের কাজ করতে গিয়ে যেটা পাওয়া বা এবং তোমার কাছ থেকে আমার, যে সেই সময়তে দেখা যেত যে কোনো ওসি বা কোনো দারোগা কোনো থানায় গেলে, কোনো নতুন জায়গায় গেলে, সেই এলাকায় আগে কারা কারা আছে তারা জায়গা ছেড়ে দিত। এখন ওসিরা এলে এখন আগে দারোগারা দারোগাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে যে এই লোক ইনি এসছেন, ইনি আমাদের সেটিং এর লোক। তো তোমার ক্রাইম কন্ট্রোল হবে কোথা থেকে? তোমার ক্রিমিনাল সোর্স তৈরি হবে কোথা থেকে? যদি ক্রিমিনালের সঙ্গে পুলিশের মাখো সম্পর্ক হয়ে যায়, তাহলে কি আর ক্রিমিনাল সোর্স তৈরি হয়? আমি এটা তোমার কাছ থেকে জানতে চাইছি। না, ক্রিমিনাল সোর্স তো মাখো সম্পর্ক হয়েছে কিনা আমি জানি না, এটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা তুমি বললে, কিন্তু ক্রিমিনাল সোর্স তো আমাদের রাখতেই হবে। ক্রাইম কন্ট্রোল করতে হলে ক্রিমিনাল সোর্স তো রাখতেই হবে। সে নিজেও চোর ছিল, সে নিজেও ডাকাত ছিল, হয়তো আমি যখন জয়েন করলাম সে তখনও ডাকাতি করে, তাকে কনফিডেন্সে নিয়ে এসে ঠিক আছে তোর ফ্যামিলি খরচ আমি দিচ্ছি, তোর আমি করছি, তো এটা করছি, তুই এটা কর, এখানে যেন ক্রাইম না হয়, ওখানে ক্রাইম না হয়, যারা করছে তাদের একটু দিবি, কিন্তু তাদের কাছে তো আমি তো সারেন্ডার করবো না একদম। এবং তাকে বলা হয়েছিল তোমার যদি ভুল ইনফরমেশন হয়, যদি তুমি ভালো লোককে ফাঁসিয়ে দাও, তাহলে তুমি কিন্তু আগে হাজির যাবে। তো এইটা তো দরকার, এটা ছাড়া আমরা পুলিশে চাকরি করবো কি করে? এটা তো হয় না আজকাল। যেটা তুমি বলছো সেটা আমি বিশ্বাস করি না যে এখন এটা এরকম হয় না। এটা মানে আমি তোমাকে পরিস্থিতি মানে, কারণ ক্রিমিনাল যদি সোর্স থাকতো, তুমি বলো না এই যে আমরা যেখানে বসে আছি এখান থেকে হয়তো খুব জোর হার্ডলি হলে 500 মিটারের মধ্যে 5টা বাড়িতে 2 সপ্তাহের মধ্যে ডাকাতি হয়ে গেল, পরপর 5টা বাড়িতে 2টো বাড়ি, তারপরে আবার 3টে বাড়ি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা নেই। তাহলে দুর্গাপুরের মতন এই রকম অম্বুজার মতন পশ এলাকায় যদি এই রকমের ঘটনা ঘটে যায় এবং তার যদি সঠিক কিনারা না হয়ে থাকে, এবং আমার কাছে আমি তোমাকে তথ্য বলছি যে আমার কাছে তথ্য আছে যে বাড়ির লোক পুলিশের ব্যবহারে হ্যারেস হয়েছে, তার এরকম তথ্য আছে। এখনো তারা জানতে চাইছে যে কতদূর কি হলো। তো এইগুলোতে মানে এক কথায় যে পুলিশের আগের যে পুলিশের যে ভূমিকাটা ছিল, এখন অনেকটা মনে হচ্ছে যেন গ্যাপ হয়েছে। এটা অনেকটা কমিউনিকেশন গ্যাপের জন্য হতে পারে, যে পুলিশ কোনো ওসি চাইবে না যে তার এলাকায় পরপর ঘটনা ঘটুক, বার্গলারি হোক, রাবারি হোক, কোনো ওসি চাইবে না, তার তো বদনাম হবে। কিনারা করতে পারছে কি না করছে পরের কথা। আমার এলাকায় পরপর যদি তুমি যেটা বললে বেঙ্গল অম্বুজায় গত 7 দিনে 3টে বার্গলারি হয়েছে, এটাতে নিশ্চয়ই এখানকার যিনি এটা কোন ফাঁড়ির আন্ডারে? সিটি সেন্টার ফাঁড়ি আইসি আছে, নিশ্চয়ই দেখছেন। তার উপরে ওসি দুর্গাপুর আছে, তারা দেখছে, তারা নিশ্চয়ই চেষ্টা করছে। কারণ কোনো ওসি চাইবে না যে আমার এলাকায় পরপর ঘটনা ঘটুক। কমিউনিকেশন একটা গ্যাপ থেকেই আছে। হ্যাঁ, একটা কমিউনিকেশন তাহলে গ্যাপ থেকে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সুপারভাইজিং অফিসারদের রোল, এটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। এটা যদি ভালো করে না হয় তাহলে তো মুশকিল। আমার উপর যদি চাপ না থাকে, তুমি বাড়িতেই দেখো না, বাড়িতে ছেলে সন্ধ্যেবেলা ঢোকার কথা রাত 10টায় ঢুকছে, যে বাবা মার যদি চাপ না থাকে সে 10টার জায়গায় 11টায় ঢুকবে। আজকে কিছু হয়ে গেলেই আমাদের সময় আমরা সিআইকে এসপির চেয়ে বেশি ভয় পেতাম। সিআই আমার নামে এসপি কাছে কী রিপোর্ট দিয়ে দেবে, তাতে হয়তো আমি ট্রান্সফার হয়ে যাব। আগে সিআইকে বলতে স্যার এই ক্রাইম, এই কন্ট্রোল, এই সিআই বলতে এটা করো, ওটা করো, এটা করো, আমাকে জানাবে। অ্যাডিশনাল এসপি আছেন ঠিক আছে, তো অ্যাডিশনাল এসপি তো আর ডে টু ডে থানা ওয়ার্কে দেখবেন না, তার পক্ষে সম্ভব নয়। এতক্ষণ 9টা 10টা থানা, এই কোঅর্ডিনেশনটা কিন্তু আমার চোখে এখন পড়ে না। আমি সিআইদের রোলটা এখন দেখি না। কোথাও ফোন করলে ওসির পরই আমি শুনতে পাই এডিপিসি। কেন সিআইরা কোথায় গেলেন? আর ক্রাইম কন্ট্রোলে আমি আবার বলছি, যদি আজকে কেউ শোনেন এই কথা, কোনো পুলিশ অফিসার, তাদের একটাই কথা বলবো, সার্কেল ইন্সপেক্টর রোল ইজ ভেরি ভেরি ভাইটাল ইন দি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আগে মানে আমরা দেখতাম যে কোনো বড় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাটা সিআইডি দেখতো, যেটা পুলিশের কাছ থেকে পুলিশের দ্বারা সম্ভব হতো না বা পুলিশের পক্ষে নয়, সেটা সিআইডি দেখতো। এখন দেখা যাচ্ছে যে
সিআইডি সমস্ত বিষয়গুলোতেই মানে মানে যদি বলা যায় যে কয়লা থেকে আরম্ভ করে সব কিছুতেই সিআইডি এখন নিজের জায়গা থেকে ঢুকে যাচ্ছে। তো এটা কি পুলিশের অক্ষমতা না সিআইডিকে স্পেশালভাবে এটাতে মুভমেন্ট করতে দেওয়া? না, এটা আমাদের নিজেদের অক্ষমতা। আমাদের সময় কোনো সিরিয়াস কেস হলে সিআইডিকে কেসটা সিআইডি নেবে না ডিস্ট্রিক্ট পুলিশ করবে সেটা এসপি ঠিক করতেন। আমার হাত থেকে কেস সিআইডি মানে চলে যাওয়া মানে আমি পারলাম না, আমি বলতাম বড় সাহেবকে না স্যার আমি করব। তো এই যে এখন চলে যাচ্ছে কেস, এগুলো তাহলে তো আমি আমার নিজের অক্ষমতাটা প্রমাণ করছি। আমার থানার কেস হলো 48 ঘন্টা 72, এখন যদি হাইকোর্ট কোনো কেসে অর্ডার দিয়ে দেয় এটা সিআইডি করবে বা সিবিআই করবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আমার জেলার কেস যদি সিআইডি টেক ওভার করে তার মানে এটা আমার অক্ষমতা, আমি পারছি না। আমার সিপি সাহেব নিশ্চিত হলে দেখছেন যে আমার দ্বারা হবে না, তিনি সিআইডিকে বললেন ইউ প্লিজ টেক আপ দি কেস। এটা তো হতে পারে না। খুব গ্রেভ অফেন্স ছাড়া সিআইডি কেস টেক আপ করবে কেন? আমি পারবো না কেন? সিআইডি তো সেই আমি তো 2 বছর পর সিআইডিতে যাব, আবার সেই সিআইডি দিকে 2 বছর পর জেলে আসবে। তার কি এমন ক্ষমতা আছে আমার চেয়ে বেশি? সে ভবানী ভবন থেকে এসে এখানে এসে একটা অফিস করে 15 দিনের মধ্যে কেস ডিটেক্ট করে দিয়ে চলে যাবে, আর আমি এখানে ওসি বসে আছি। অন্তত আমি এটা মানতে পারি না। আমাদের সময় আমরা এটা মানতে পারিনি, যে জন্য কয়েকটা সময় আমাদের সঙ্গে মতানৈক্য হয়েছে। এসে সিআইডি এসছেন, এসপি বলেছেন না এই কেস আমার কাছেই থাকবে, এসে সিআইডি বলছে আমরা নেবো, বলে না এসপি বলেছেন আমরা নেবো। ইট ডিপেন্ডস অন দি পার্সোনালিটি অফ দি অফিসার কনসার্ন। আচ্ছা, আমি এটা নিয়ে কথা একটু আগেও বলছিলাম, সেটা হচ্ছে যে শাসক দলের যখনই যে দলের শাসক দল থাকে, যারাই ক্ষমতায় থাকে তারা সবসময় চেষ্টা করে যে পুলিশিংটাকে নিজেদের কন্ট্রোলে রাখার। বাম আমলে দেখা গেছে বর্ধমান থেকে কন্ট্রোল হতো, এটা অস্বীকার করার কিছু নেই। মানে বর্ধমান কাটোয়া থেকে অনেকে ছিলেন যারা দায়িত্বে ছিলেন, তারা কন্ট্রোল করতেন, মানে পলিটিক্যাল লিডাররা দেখতেন। এখনো রাজনৈতিকভাবে কিন্তু পুলিশের যে জায়গা, পুলিশ সাধারণ মানুষের হয়ে কাজ করবে, সেই জায়গাটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু সাধারণ মানুষের থেকে বেশি পলিটিক্যাল লিডারদের হয়ে কাজ করছে। তো এই যে বাধ্যবাধকতার জায়গাটা কেন? মানে তোমাদের সম্মতেও কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে তোমাদের উপরেও কিন্তু যে পলিটিক্যাল বাম নেতাদের যারা দায়িত্বে ছিলেন সেই সমকালীন, তারা যে তোমাদের উপর প্রেশার রাখেনি। আজকেও সেই একই জায়গায় এই যে পুলিশের রাজনীতিকরণ, এখান থেকে পুলিশ কেন বেরোবে না? পুলিশ তো একদম সে তো তার জায়গা, তার তো দায়িত্ব ল অ্যান্ড অর্ডারের। তার কখনো রাজনীতিকরণের মধ্যে, তার রাজনীতির মধ্যে প্রকাশ্যে ঢোকা উচিত নয়। মানে এখন তো এমন পরিস্থিতি হয়ে যায়, সেটা হচ্ছে যে মনে হচ্ছে যেন বিভিন্ন আইসিরা এবং শাসক দলের ব্লক প্রেসিডেন্টের ভূমিকা পালন করছে। এবং হয়তো এমনও দিন দেখা যাবে যদি এইভাবেই চলতে থাকে আর কি, যদি কিছু কিছু, আমি সার্বিকভাবে বলছি না, কিছু কিছু জায়গায় আর কি ভূমিকা দেখে, তো দেখা যাবে হয়তো ওসিদের মিসেস দিকেই হয়তো এমএলএ টিকিট দেওয়া হতে পারে। মানে যেভাবে রাজনৈতিকরণ হচ্ছে বা যেভাবে তাদের ব্যবহার হচ্ছে। দেখো সব্যসাচী, একটা কথা বলি, এটা তুমি যেটা বললে এখন কি হচ্ছে তার সঙ্গে আমি জানি না, এই সম্বন্ধে আমার কোনো মতামত দেওয়া ঠিক নয়। কিন্তু যে দলই যখন ক্ষমতায় থাকবেন তারা একটুখানি আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবেন। তুমি সেটা কতটা রেজিস্ট করতে পারছো বা কতটা তাদেরকে কন্ট্রোল করতে পারছো সেটা তোমার উপর নির্ভর করবে। আমাদের সময় হয়নি, হয়েছে। আমাদের সময় তো তখন তো রুলিং পার্টি ছাড়া অন্য কোনো পার্টিই ছিল না। এখন তো তবু অনেক পার্টি এদিক ওদিক মুভমেন্ট করছে, বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের সময় তো কোনো রুলিং পার্টি ছাড়া অন্য কোনো পার্টি ছিল না। তারাও বলেছেন, তারা অনেক রকম কথা বলেছেন। সেটা তুমি কতটা তুমি নেবে না সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এখন তুমি যদি সারেন্ডার, তোমার কতটা গার্ডস আছে, হ্যাঁ তোমার কতটা গার্ডস আছে, এটাতে ইট ডিপেন্ডস। তুমি তো জানো আমি ওসি দুর্গাপুর ছিলাম, ওসি দুর্গাপুরতে তাবৎ বড় বড় নেতা ছিলেন। তো আমার তো মনে হয় না আমি কাজে কোনো সময় কোনো বাধা পেয়েছি। বাধা পেলেও খুব মাইল্ড বাধা, সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে। আর সেটা যদি তুমি না পারো, আজকালকে হচ্ছে কিনা আমি জানি না, তুমি যেটা বললে এটা যদি হয় এটা খুবই দুঃখের ব্যাপার। অ্যাজ অ্যান এক্স পুলিশ অফিসার আমি বলবো, কিন্তু আমাদেরকে এটাকে রেজিস্ট করতে হবে। এটা আমার পার্সোনাল মতামত।
তবে আমার উইথ ডিউ রেসপেক্ট টু অল মাই কলিগস, যে তুমি যেটা বললে তারা নিশ্চয়ই এতটা নিজেদেরকে বাউ ডাউন করেনি, এটা তোমাদের কিছুটা মন গড়াও হতে পারে। আমি সার্বিক কথা তো সবার জন্য বলছি না, আমি বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি আর কি, কিছু কিছু দায়িত্বের মানে যারা মানে তাদের মানে পরিস্থিতি অনুযায়ী তাদের বিহেভিয়ার যেটা প্রমাণ করে যে তারা যেন এটার জন্য, এবং এটা শুধু মানে আমি শুধু দুর্গাপুরের কথা বলছি না, এটা সার্বিক তুমি মানে বিভিন্ন খবরের কাগজে যখন আমরা দেখছি বা খবর করছি বা খবর আমাদের কাছে বিভিন্ন খবর ঢুকছে, তখন তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাগুলো সামনে আসে সেটা ঠিক সেই দিকেই ইঙ্গিত করে। আর এই ইঙ্গিতপূর্ণ বিষয়টা যেটা আমাদের চোখে পড়ে আমরা সেটা তুলে ধরছি, কারণ এটা 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 আমি আমার কথা বলছি না, এটা সাধারণ মানুষের কথা বলছি, যে মানুষ পাচ্ছে না সেই জায়গাটা, সুযোগ পাচ্ছে না, তাই তারা এই কথাগুলো আমাদের কাছে তুলে ধরছে, এবং আমরাও পরিস্থিতির উপর নজর রাখছি বলেই আমরা এই কথাটা তোমাকে বলতে পারছি যে এটা ঠিক দেখে যেন মনে হয় যে তারাও কেন যেন একদম রাজনীতিকরণের মধ্যে চলে এসেছে। আমি বলছি না তারা রাজনীতি করছে, কিন্তু দেখে মনে হচ্ছে তাদের ব্যবহার মনে হচ্ছে যেন তারা রাজনীতিকরণের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা আলোচনা তো করছি এবং বিভিন্ন বিষয় তো সামনে উঠেই আসছে, কিন্তু একটা কথা আমি মাঝখানে বলে রাখি, একদম একদম, যে তুমি বললে আজকে তুমি এই বললে, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে যেটুকু টিভিতে দেখি বা কাগজে পড়ি বা ওনার কনফারেন্স, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কনফারেন্সগুলো দেখি, উনি কিন্তু ওপেনলি ওসিদের বলে দেন যে ওসি আইসি এদের বলে দেন যে আপনারা কোনো দল বিচার করবেন না, যাকে যা পাবেন আপনারা ধরবেন। তো এই এত বড় অ্যাসুরেন্স পাওয়ার পরও যদি আমি কাজ, আমাদের সময় তো মানে সিএমকে দেখা ভগবানকে দেখা, এখন তো উনি গ্রাসরুট লেভেলে সবাইকে ডাকেন, সবাইকে মিটিংয়ে ডাকেন, ডেকে এবং বলে দেন। তো এই অ্যাসুরেন্স পাওয়ার পরও যদি আমি কাজ করতে না পারি, এটা আমার ব্যর্থতা। আমি তোমার কাছে জানতে চাইবো, আমাদের বিশেষ করে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম নিরাপত্তা, এই নিরাপত্তার জায়গা থেকে আমি এটা একদম সাধারণ মানুষ যারা আমাদের অনুষ্ঠান দেখছে তাদের উদ্দেশ্যে আমি তোমাকে একজন প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে, যে তাদের নিরাপত্তার জায়গা এখন প্রত্যেকে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ এই যে ধরো তুমি, আমি যদি বলি যে বিভিন্ন জায়গায় মানুষজন কে কোথা থেকে আসছে, কেউ কাউকে চেনে না, জানে না, বা যারা বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া হিসাবে রয়েছে তাদের সঠিক পরিচয়পত্র পুলিশের কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা, বা সেই বাড়ির যিনি মালিক তিনি পৌঁছে দিয়েছেন কিনা, বা কে আছে বাড়িতে। কারণ আমরা দেখছি প্রত্যেক দিনই কোনো না কোনো বাড়ি থেকে কেউ না কেউ কখনো না কখনো উদ্ধার হচ্ছে, তাতে সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হোক বা কোনো ক্রিমিনাল হোক। আমরা দেখলাম যে আজ থেকে কয়েকদিন আগে উখড়া থেকে জামতারা গ্যাংয়ের যারা আছে তাদের মধ্যে থেকে 4 জন উখড়া থেকে ধরা পড়লো, একজন একার বাড়িতে সে ছিল। তো এইরকম এই যে নজরদারির যে জায়গাটা, এটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগবেই। না, এটাতে শুধু পুলিশকে দোষ দিলে তো হবে না। না, আমি ওই জন্য তো আমি বলছি, এই যেমন আমি বিধাননগরে থাকি, আমি একটা কলেজের সঙ্গে যুক্ত আছি, আমার কলেজের অনেক ছেলে আছে যারা বিধাননগরে বিভিন্ন বাড়িতে ভাড়া নিয়ে থাকে। আমরা টাইম অ্যান্ড এগেইন সবাইকে বলেছি আপনার বাড়িতে যারা ভাড়া আছে দয়া করে তাদের পার্টিকুলার্সটা আমাদের দিন। বিধাননগর আইসিকে আমি বলেছি, সে বলছে স্যার আমরাও বলছি, বাড়ির মালিকরা পার্টিকুলার্সটা দিচ্ছেন না। তারা কী জন্য দিচ্ছেন না, আমাকে অনেকে বলে এই ভাড়া দিয়েছি, যদি আমার ট্যাক্স দিতে হয় সেই জন্য আমি সাবপ্রেস করে যাচ্ছি। এই জন্য পাবলিককেও একটু কোঅপারেট করতে হবে, মানে সবাই নিজের জায়গাটা বাঁচানোর চেষ্টা। আমি 10টা ছেলেকে আমার বাড়িতে ভাড়া রেখেছি, 3000 টাকা করে ভাড়া নিই, আমি যদি এই পার্টিকুলারটা দিই, এতে যদি পরে আমার ট্যাক্সের মধ্যে পড়তে হয়। কিন্তু এগুলো মানুষকে একটু সচেতন হতে হবে। আমার বাড়িটা আমি ভাড়া দিলাম, তাদের প্যান কার্ড আধার কার্ডটা আমার থানা বা ফাঁড়িতে জমা দিতে কি এমন প্রবলেম আছে? এটা আই এম ফেসিং ইন দি কলেজ অলসো। এইখানেও কিন্তু ডিআইবি রোল আছে, একদম এইখানেও ডিআইবি রোল আছে। এই যে ডিআইবির একটা রোল, ডিআইবি যে আমাদের সময় ছিল ওয়াচার কনস্টেবলস, তারা সকাল থেকে সাদা পোশাকে, কেউ মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে, কেউ সাইকেলে ঘুরে বেড়াচ্ছে, কেউ হেঁটে ঘুরে বেড়াচ্ছে, বাজার হাট অমুক তমুক। আমার ডিএমসিতে একজন ওয়াচার কনস্টেবল রেগুলার 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত থাকতো, কিছুই না দেখা কে কী করছে। এই সার্ভেলেন্সটা তো রাখতে হবে, এই সার্ভেলেন্সটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে রাখতে হবে। ডিআইবিকে সবসময় একটুখানি এনকারেজ করতে হবে, একে রিভাইভ করতে হবে। তা নাহলে কিন্তু এই বাড়ি ভাড়া অমুক তমুক হেনতানে এইগুলো কি, এগুলো ওয়াচার কনস্টেবল এসব খবর দিত আমাদের, স্যার অমুক জায়গায় এই হয়েছে।
অমুক আপনার হোস্টেলের পাশে অমুক জায়গায় 10টা ছেলে অমুক করছে, এইগুলো না দিলে তো হবে না। এগুলোকে এই ডিপার্টমেন্ট থেকে এইটাকে রিভাইভ করতে হবে। আমি এখনও বিশ্বাস করি 2 রোলস ইন দি পুলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অ্যান্ড ক্রাইম কন্ট্রোলের ব্যাপারে দি রোল অফ দি সার্কেল ইন্সপেক্টরস, উইথ ডিউ রেসপেক্ট টু অল মাই সিনিয়র প্রেজেন্ট পুলিশ অফিসার। এটা আমাদের দীর্ঘদিনের চাকরি করে আমাদের, এটা আমার মতামত। ওনারা আমার সঙ্গে ডিফার করতেও পারেন, হয়তো বলতে পারেন আমরা ব্যাকডেটেড, আমরা অনেক পুরনো, আমরা তো এটাকে, কিন্তু এটা দেখে আমার যা মনে হয়, মানে এক কথায় তুমি যদি বলো যে সার্ভেলেন্সের কিন্তু একটা বড় অভাব এখনো পর্যন্ত রয়ে গেছে, মানে এই মুহূর্তে যেটা চোখে পড়ছে আর কি, যে যদি সঠিকভাবে নজরদারি না হয় তাহলে তুমি যে ডিআইবির কথা বললে, বা সাধারণ মানুষও যদি তার সঠিক তথ্য পুলিশের কাছ পর্যন্ত না পৌঁছায়, এটা দুটোই ভাইস ভার্সা বোতার। বাট একটা জায়গায় কিন্তু আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে নিরাপত্তার বিষয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করলে হবে না দাদা, না কখনোই নয়। কারণ নিরাপত্তার জায়গা থেকে কম্প্রোমাইজ করলে আজ আমার হলে কাল কিন্তু আপনি কিন্তু ছাড়া পাবেন না, ডেফিনিট। কিন্তু সেই জায়গাটা থেকে মানে আমি জানি না কেন এই নিরাপত্তার বিষয়টাতে, কারণ সচেতনতার জায়গায় তুমি দেখো না, প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যেদিন কোনো স্ক্যাম হচ্ছে না। গত পরশু দিন আমরা দেখেছি যে ভিড়িঙ্গি মোড় থেকে একজনের এটিএম থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, যদিও পুলিশ তাকে রিকভারি করেছে, তাকে ধরে নিয়ে এসেছে, যাই হোক, কিন্তু হচ্ছে। কারণ এখানে কিন্তু মানে এক কথায় নজরদারির যে জায়গাটা বা পুলিশের যে পুলিশিংয়ের যে তার উপর প্রেশারটা, সেই প্রেশারটা যেন কেমন যেন একটা ঢিলে হয়ে গেছে, মানে তার গিটটা ঠিকঠাক পড়ছে না। মানে সবই রয়েছে, সব কিছু আছে, তথ্য প্রযুক্তি অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু তথ্য প্রযুক্তি অনেক বেশি এগিয়ে থাকলেও যারা এটার সঙ্গে যুক্ত তারা কেন যেন মানে একটু অলসতার জায়গায় দাঁড়িয়েছে, এবং মানুষের নিরাপত্তার জায়গার সঙ্গে না, পুলিশ ডিপার্টমেন্টে অলসতার কোনো জায়গা নেই। অলস যারা হবে তারা সাইডলাইন হয়ে যাবে, অলসতার জায়গা কোনোদিন থাকতে পারে না। এখন যেটা হচ্ছে নিশ্চয়ই এনারা দেখছেন, নিশ্চয়ই এরা তো চুপচাপ বসে নেই, নিশ্চয়ই দেখছেন। অ্যান্ড আই ডু সিনসিয়ারলি হোপ অ্যান্ড বিলিভ যে চুরি ছিনতাই অমুক তমুক যা হচ্ছে এগুলো নিশ্চয়ই রিকভারি হবে, না হলে তো ওসির বদনাম কি আছে, ওসিকে তো তার সম্মান নিয়ে থাকতে হবে। তো আমরা দীর্ঘদিন আগে চাকরি করেছি, আজকে দুর্গাপুরের লোক আমাদের মনে রাখছে কেন? পরিচিতি, আর পরিচিতিটা বাড়াতে হবে, শুধু গণ্ডির মধ্যে থাকলে হবে না, পরিচিতিটাকে বাড়াতে হবে, যে ওসির পরিচিতিটা সমস্ত লেভেল পর্যন্ত যেন থাকে, সেটা না হলে কিন্তু হবে না, সেটা পরিচিতি বাড়াতে হবে। এই আড়িকরে যে তোমার আবার বলছি, আড়িকরে যে ওই ঘটনার পরও যেখানে সিএমকে আসতে হয়েছিল লাল ময়দানে মিটিং করার জন্য, তারপরেও কিন্তু আমরা আড়ি কলেজের স্টুডেন্ট বলুন, প্রফেসর বলুন, ডিনদের সঙ্গে আমরা কোঅর্ডিনেশন রেখেছিলাম। কি হয়েছিল তখন? দুর্গাপুর সিনেমা হল ছিল, দুর্গাপুর সিনেমা হলে আড়ি কলেজের ছেলের জন্য প্রত্যেক শোয়ে 100 করে টিকিট রাখতে হবে, ম্যান্ডেটারি, 1 ঘন্টা আগে পর্যন্ত। এই নিয়ে বচসা, এই নিয়ে ঝগড়া, এই নিয়ে আমার সিটি সেন্টার ফাঁড়ি কনস্টেবলরা গুলি চালিয়েছিল। তাতে কি আমাদের কোঅর্ডিনেশনটা ভেঙে গেছিল? না, আমরা উই কুড কনভিন্স the students, we could convince the authorities of the RE college, and I could convince my superiors যে স্যার এখানে আমাদের রোলটা কিছু ছিল না। তো এই কোঅর্ডিনেশনটা তো বাড়াতে হবে, এটা না বাড়ালে কিন্তু এই সমালোচনা তো সবাই করবেই। যে আমি তোমার কাছে যেটা বলবো সেটা হচ্ছে যে একদম একজন পুলিশ কর্তা হিসাবে সচেতনতার জায়গা থেকে যারা আমাদের দর্শকরা আছে, আমি শুধু মানে তোমার যারা কলিগস মানে পুলিশের যারা আছে তাদের শুধু নয়, সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর জন্য কি কি করণীয় উচিত তাদের? কারণ এখন মানুষ যেন খুব একটা মানে তাদেরও আস্থা আছে পুলিশের কাজটা ঠিকঠাক করবে, কিন্তু তাদেরও যে কিছু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, এটা থেকে তারা যেন শুধু পুলিশের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে না পালিয়ে যেতে পারেন, তাদের যে দায়বদ্ধতাটা সেটা যেন একটু পরিষ্কার হয়। হ্যাঁ, এটা তো ঠিক, যেটা আমাদের সময় ছিল না। এখন তো মানুষের জন্য অনেক কিছু পথ খোলা আছে। এখন তোমাদের চ্যানেল যেমন অনেক উন্নতি হয়েছে। এই পরশু দিন আমি পড়ছিলাম কাগজে, কালকেই পড়ছিলাম, সিএম পুলিশের বিরুদ্ধে করার জন্য 4 জনের একটা কমিটি বানিয়ে দিয়েছেন, একজন জাস্টিস দিয়েছেন, সিপিকে দিয়েছেন, ডিজিকে দিয়েছেন, যে কারো কোনো কমপ্লেন থাকলে এই নাম্বারে পাঠান।
এখন তো সুপিরিয়র অফিসারদের প্রত্যেকে মেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, কারো কোনো কমপ্লেন থাকলে সে মেলে জানান। কিন্তু মানুষেরও সচেতনতাটা বাড়াতে হবে। আমার এটা পাওয়ার জিনিস আমি পাচ্ছি না, কেন, কিসের ভয়? আমি চাইবো, কেন হলো না স্যার, কেন আমি পাচ্ছি না, পেলাম না, আমি মেল করে দেবো, সিপিকে মেল করে দেবো, আমি এডিসিপিকে মেল করে দেবো, আমি ডিসিপিকে মেল করে দেবো, ওনারা ঠিক অ্যাকশন নেবেন। ওনারা আমার উত্তর না দিলে সেই সাবঅর্ডিনেট অফিসারকে জিজ্ঞেস করবেন। কিন্তু এইটা চাই, আমার এখানে হলো আমি রাস্তায় দাঁড়িয়ে বললাম দৌড় পুলিশ কিছু করছে না, কি হলো, এটা না। মানুষকেও তার যেটুকু পাওনা আছে সেই পাওনাটাকে তাই চেয়ে নিতে হবে। একদম। আমরা কথা বলতে বলতে অনেকটা সময় কথা বললাম আর কি, কিন্তু অনেকগুলো বিষয়ও পরিষ্কার হলো এবং অনেকগুলো এই বিষয়গুলো আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে, অনেক বিষয়। কিন্তু সময়ে যেহেতু একটা বাঁধা ধরা জায়গা আছে, সেই সময়ের মধ্যে দিয়ে আমাকেও শেষ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা যে শুধু পুলিশের ওপর দায়িত্ব ছেড়ে দিলেই হবে না, আপনার নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে থেকে আপনারও অনেক করণীয় আছে, যে করণীয় কাজগুলো আপনাকেও করতে হবে। আপনি বলতে পারবেন না শুধু যে পুলিশ আপনাকে করে দেবে, আপনাকেও করতে হবে। সেই কাজগুলোর উপরে নজর রাখুন এবং সামাজিকভাবে নিজেকে সামাজিক করে তুলুন। এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।